দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। বিচার বহির্ভূত হত্যা আর দেখতে চায় না মানুষ, বললেন মির্জা ফখরুল। দাবি দেওয়ার নামে সক্রিয় ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক করলেন তারেক রহমান। কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে, এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। কুমিল্লায় আটকের পর যুবদল নেতার মৃত্যুতে সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দ্রুত কারণ খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের। আমরাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হবে, এর ভিতরে ইনকোয়ারিও শুরু হয়েছে। বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই আওয়ামী লীগের, বললেন আলী রিয়াজ। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পরামর্শ। অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বললেন ভাষা আন্দোলনের চেতনায় সফল হয়েছে জুলাই বিপ্লব। জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। তার কারণে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। বিশ্ব ইজতেমায় ঈমান আমল নিয়ে বয়ান, কাল সকাল ৯টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের। বিপিএলে ফিক্সিং ইস্যুতে টালমাটাল দেশের ক্রিকেট, ম্যাচ গড়াপেটায় সামনে আসছে বিজয় সাইফুদ্দিনের নাম, সত্যান্বেষণ কমিটি গঠন। বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না, আমরা এখান থেকে বের হয়ে আসবো। আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ২৬ বছরে পদার্পণ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের। সিক্ত হল শুভানুধ্যায়ীদের ভালোবাসায়, অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন থাকার অঙ্গীকার। দর্শক, এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক বিস্তারিত সব খবর। ষড়যন্ত্রকারীরা বসে নেই, নানান দাবি দেওয়ার নামে নানাভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেছেন তিনি আরও বলেন, বিএনপি একমাত্র দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে পারে। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে তারেক রহমান বলেন, এই দলের নেতাকর্মীদের দায়িত্ব অনেক বড় ও গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে, এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। মানুষ দেশে আর বিচার বহির্ভূত হত্যা নয়, আইনের শাসন দেখতে চায়, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লায় যুবদল নেতা হত্যায় জড়িত যৌথ বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় ছাত্রদের অযথা সংঘাতমূলক কোনো বক্তব্য রাজনীতিতে না আনার আহ্বান জানান মির্জা ফখরুল। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সমালোচনা করেন শেখ হাসিনা সরকারের দুর্নীতি আর লুটপাট নিয়ে, স্বাগত জানান ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগের। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে।
সভায় কুমিল্লা যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা জানান বিএনপির নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, মানুষ আইনের শাসন ও ন্যায় বিচার প্রত্যাশা করে। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই, আমরা ন্যায় বিচার দেখতে চাই। আমরা আর সাধারণ মানুষের উপরে কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ। কুমিল্লার ঘটনায় শেখ হাসিনা সরকারের সাথে তুলনা করে নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যুবদল নেতা হত্যার ঘটনায় মানুষ হতাশ হয়েছে। তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। বিএনপি নেতাদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য নষ্টের ষড়যন্ত্র হচ্ছে। দলীয় নেতাদের সাবধান করেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপিতে অনুপ্রবেশ না করানোর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জানাজা শেষে দাফন করা হয়েছে যৌথ বাহিনীর হেফাজতে থাকার পর হাসপাতালে মারা যাওয়া কুমিল্লার যুবদল নেতা তৌহিদুরের মরদেহ। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে আইএসপিআর। কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ও। সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে ও এলাকায়। শোকের মাতম আর আহাজারিতে ভারী কুমিল্লা সদরের ইটাল্লা গ্রামের পরিবেশ। সেই শোককেই পুঁজি করে যুবদল নেতা তৌহিদুরের মরদেহ নিয়ে স্বজন স্থানীয়দের এই বিক্ষোভ। পরিবার জানায়, বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্র রাখার অভিযোগে যৌথ বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানকে। পরদিন পুলিশের ফোন পেয়ে হাসপাতালে যান তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় তৌহিদুর। নিহতের শরীরে ছিল অসংখ্য জখমের চিহ্ন। স্বজনদের অভিযোগ, হেফাজতে মারধর করা হয়েছে তাকে। আড়াইটার সময় আসছে এরা, আইসা আমার বাইরে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি। আমি বলছি আমার মোবাইলগুলো কেন নিয়ে গেছে, এই সেনাবাহিনীর লোক। আমাদের তো বিশ্বাস আছে, আমাদের সেনাবাহিনী 5ই আগস্টের পর থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, দেশের মানুষের তো ওনারা তো প্রোটেকশনই দিচ্ছে, ওনারা তো প্রোটেকশন দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস ওনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। পুলিশ জানায়, শুক্রবার সকালে গোমতীর আইল থেকে উদ্ধার করা হয় তৌহিদুরকে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সকাল 11টায় আমাকে ফোন দিয়েছে যে এরা ফোন দিতে অভিযান পাঠিয়ে আছে, এটা বাড়ি পুলিশ টিম লাগবে। ঠিক আছে, ডিউটি অফিসের মাধ্যমে পুলিশ টিম পাঠিয়ে দিয়েছি। তো আমার অফিসার ওখানে যা দেখে যে এই যে আপনার ভিক্টিম তৈরি ইসলাম অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, তো বলছে ভাই আমাকে বললো স্যার এই ঘটনা। আমি বললাম দ্রুত হাসপাতাল নেন, সেনাবাহিনী হেল্প নিয়ে হাসপাতাল নেন। যুবদল নেতার এমন মৃত্যুতে হতবাক এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা। তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি সকলের। যেহেতু করছে, আমরাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হবে, এর ভিতরে ইনকোয়ারিও শুরু হয়েছে। আমাদের বক্তব্য একটাই যে এটার ন্যায় বিচার আমরা চাই। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চপদস্থ একটি তদন্ত কমিটি। কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ও। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তৌহিদুরের মরদেহ। স্বজনরা জানায়, চট্টগ্রামে চাকরি করতেন 4 কন্যা সন্তানের জনক তৌহিদুর। বাবা মারা যাওয়ায় কুলখানিতে অংশ নিতে গ্রামের বাড়িতে যান তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 21-এর হার না মানা চেতনাকে সঙ্গী করে জুলাই বিপ্লবকে ছাত্র জনতা সফল করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21-এর হার না মানা চেতনাকে সঙ্গী করে জুলাই বিপ্লবকে ছাত্র জনতা সফল করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের ত্যাগের মধ্য দিয়েই বিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় খুঁজে পেয়েছে সাধারণ মানুষ। বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও তুলে দেন প্রধান উপদেষ্টা। আবার ঘুরে এলো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির আয়োজনে মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস।
দুপুরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ বক্তব্যের আগে প্রধান উপদেষ্টার হাত থেকে পদক গ্রহণ করেন শিল্প সাহিত্যে অবদান রাখা কবি ও সাহিত্যিকরা। পরে প্রধান উপদেষ্টা বলেন, ২১ মানে হার না মানা, ২১ মানে জেগে ওঠা। সেই চেতনাকে সঙ্গী করেই জুলাই বিপ্লবকে সফল করেছে সাধারণ মানুষ। এ সময় তিনি অভ্যুত্থানের সহিত সবাইকে স্মরণ করেন। বলেন, গণঅভ্যুত্থানের অর্জনকে পুঁজি করে বিধ্বস্ত একটি দেশকে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে নেয়ার সাহস খুঁজে পেয়েছে সবাই। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে রাস্তায় রাস্তায় শোভা পেতে থাকা দেয়াল চিত্রগুলো এখন ঐতিহাসিক দলিল। সেগুলো বুকে ধারণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। মেলায় এসব দেয়াল চিত্র উপস্থাপনের উদ্যোগের প্রশংসা করেন তিনি। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি ও আগ্রহ বাড়াতে প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব জানান অন্তর্বর্তী সরকার প্রধান। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। বক্তৃতা পর্ব শেষে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০২৫ সালের বইমেলার। ২১শে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এরপর তিনি ঘুরে দেখেন বিভিন্ন স্টল। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া এবং আদর্শ নেতৃত্ব পরিবর্তন না করলে তাদের রাজনীতিতে ফেরার অধিকার নেই। নিজস্ব ভোট ব্যাংক যাই থাকুক না কেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যও আওয়ামী লীগকে এখন রাজনীতি করতে না দেওয়ার পক্ষে শক্ত অবস্থানে এই রাষ্ট্রবিজ্ঞানী। ৫ আগস্টের গণঅভ্যুত্থান বদলে দিয়েছে অনেক কিছু। টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতনের পর দলীয় প্রধান শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতা দেশ ছাড়া, পলাতক কিংবা আত্মগোপনে। এরই মধ্যে ফেব্রুয়ারিতে বিক্ষোভ, অবরোধ ও হরতালের কর্মসূচি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছে দলটি। ফলে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি। অধ্যাপক আলী রিয়াজের ৪ শর্তে আওয়ামী লীগ ফিরতে পারে মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তারপর একটা ফৌজদারি ব্যবস্থা আছে এই দেশে। আমি যদি হত্যা করে থাকি, কেউ যদি হত্যা করে, তার বিচার হতে হবে না, আদর্শ পরিত্যাগ করতে হবে। এই পরিবারের কারণে আপনি দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে। সংগঠনের ভেতর বাইরের দেশ, রাষ্ট্র সব একাকার করে দেশ লুটপাট করেছে। এদেরকে আপনি যদি সংগঠনে রাখেন, যে কোনো প্রক্রিয়ায় তারা আবার ক্ষমতায় আসবে, সেই জন্য বলছে এদেরকে বাদ দিতে হবে। জুলাই আগস্ট সহ গেল ১.৫ দশকে যে হত্যা, গুম, খুন হয়েছে তার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আলী রিয়াজ। বলছেন, এই বিচার শেষ না করে নির্বাচনেরও বিপক্ষে তিনি। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সন্ত্রাসী সংগঠন কিভাবে যুক্ত হবে? নির্বাচন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আগে বিচারটা করতে হবে। পুলিশ আইন ভঙ্গ করে হত্যাকাণ্ড পরিচালনা করার রিপোর্ট দিচ্ছে হোম মিনিস্টারের কাছে। তিনি নির্বিকারভাবে সেটা দেখছেন এবং প্ররোচনা দিচ্ছেন। তো এই প্ররোচনা তো মানবতার বিরুদ্ধে অপরাধ। আমি তার বিচার না করে কি করে আমি অগ্রসর হব? আলোচনায় আছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ অংশগ্রহণমূলক হবে কিনা। হলেও সেক্ষেত্রে আওয়ামী আদর্শের ভোটাররাই বা কোথায় যাবেন? জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসিদের সমর্থন ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু তার অর্থে কি নাৎসিদেরকে যুক্ত করা হয়েছে? যুক্ত তো করা হয়নি। ৩রা নভেম্বর একটা সাংবাদিক সম্মেলনে সুস্পষ্ট করে আমাদের কমিশন সিদ্ধান্ত নিয়ে বলেছে যে আমরা কাদের সাথে কথা বলবো, কাদের সাথে কথা বলবো না। জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তি, সংগঠন, সংস্থা, কথা বলবো না।
জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়েও অসন্তোষ আছে তার। প্রয়োজনে এই বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আলী রিয়াজ। বিচার প্রক্রিয়াটা যেন আইসিসি নিয়ে যাওয়া হয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পৃথিবীতে বর্তমানে চলমান ব্যবস্থা বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। এ থেকে বেরিয়ে আসতে তরুণ প্রজন্মকে উদ্যোগ নিতে হবে, আর এর একমাত্র চাবিকাঠি সামাজিক ব্যবসা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে দেয়া কি নোট স্পিচে এই মন্তব্য করেন তিনি। বলেন, শুধু মুনাফা করায় ব্যবসা নয়, ব্যক্তিগত লাভের আশা ছাড়া সমস্যার সমাধানও ব্যবসা হতে পারে। এ সময় প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মকে গিভিং প্লেজে অংশ নেয়ার আহ্বান জানান। এতে মৃত্যুর পর একজনের বেঁচে যাওয়া সম্পদ জনহিতকর কাজেও ব্যয় করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। And the whole country is devoted to make sure their dream, which became our dream, come true. With the sacrifices of thousands of young people who gave their life and got wounded, gave their limbs, gave their body to make sure the day comes. বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় জিকির আজকারে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় এই দিনের কার্যক্রম। দিনব্যাপী চলে ঈমান আকীদার উপর আলোচনা। এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিদের স্রোত ময়দান প্রাঙ্গণে। আগামীকাল সকাল ৯টায় মাওলানা জোবায়ের মোনাজাত পরিচালনা করবেন। আলফাজ হোসেন রানার তোলা ছবিতে বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। আমার উম্মতকে পরীক্ষা করে দেখেছি, মানুষ আসলে বহুত বড় আজীব সৃষ্টি। তুরাগ তীরে ইজতেমা মাঠে মুসল্লিরা অবস্থান করছেন নির্ধারিত জায়গায়। কেউ বসে বয়ান শুনছেন, কেউ বা ব্যস্ত রান্না বান্নায়। নামাজ ঠিক হয়ে গেল, তার যাবতীয় সমস্ত আমলটা ঠিক হয়ে গেল। দিনব্যাপী বয়ান করেন দেশ বিদেশের প্রখ্যাত মাওলানারা। ইসলামের দাওয়াতের পাশাপাশি পরকালে শান্তি লাভের আশায় বিভিন্ন বিষয় নিয়ে হয় আলোচনা। দীর্ঘ সময় ঈমান আমলের সম্পর্কে আলোচনা হয়। এই ঈমান আমলে আলোচনা হইলে মানুষের মনে প্রশান্তি আসে। শান্তির ধর্ম ইসলাম, কোনো অশান্তি কোনো কিছু চায় না, শান্তি চায়। নিজেরা দুনিয়াতেও শান্তি পাইতে পারি, পরকালে নাজাত পাইতে পারি, একটি উদ্দেশ্য নিয়ে। আর এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। নিজের আত্মশুদ্ধি সহ ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় মুসল্লিদের চোখে মুখে। কষ্ট তো কিছু ওই বুঝে, কষ্ট হলে আইতে যে কষ্টের সমস্যাটা লেগে, কষ্ট না হলে দিনটা হাসিল না যায়। আমার যদি ভিতরটা ঠিক হয়, কলবটা ঠিক হয়, ইমানটা ঠিক হয়, তাহলে আমার আমল সুন্দর হয়ে যাবে। এখানে এটাই বুঝতেছে। বলেন, শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় দিনের পথে অংশগ্রহণকারীদের এই মেহনত। তুরাগ তীরে মুসল্লিদের ঢল নেমেছে, চলছে দ্বিতীয় দিনের ইজতেমার কার্যক্রম। কাল আখরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ধাপের ইজতেমা। ইজতেমায় রক্তপাত হবে এমন গুজবের বিষয়েও কথা বলেন আয়োজক কমিটি। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে ইজতেমার পরিবেশ। বিদেশি মেহমানরা যেন আসতে না পারে সেই জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ। আমরা এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না। আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আখেরি মোনাজাতের সময় কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথাও জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। দর্শক, আমরা একটু সরাসরি ইজতেমা ময়দান থেকে ঘুরে আসি রাতের বেলা চিত্র দেখতে। আমাদের সহকর্মী পলাশ প্রধান। পলাশ, একটু জানতে চাই যে সকাল থেকে আপনিও কাভার করছেন, সে কষ্ট করে আপনিও দাঁড়িয়ে আছেন, সেখানকার খবর সংগ্রহে একটু জানাবেন যে সেখানে কালকের আখেরি মোনাজাতের প্রস্তুতি কেমন চলছে এবং এখনকার কর্মসূচি বা সেখানকার কি আয়োজন। মনির, যদিও রাত 10টা পর্যন্ত আহ্বান চলছিল, সেটি এখন সমাপ্ত হয়েছে। অর্থাৎ যারা খিত্তা যারা মুসলিমরা রয়েছে তারা এখন আসলে
বিশ্রামে যাবে, সেটি আবার ফজরের পর আবারও পুনরায় আহ্বান হবে। সেটি সকাল আগামীকাল রবিবার 9টা থেকে 10টার মধ্যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, এমন বিষয় আমাদেরকে নিশ্চিত করেছে। তবে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, সন্ধ্যার পর থেকে কিন্তু টঙ্গীতে জনস্রোতের পরিণত হয়েছে। মুসল্লিরা কিন্তু তারা ইজতেমামুখী হচ্ছে। আমরা দেখছি যে টঙ্গীর আনাচে কানাচে যে পাড়া মহল্লাগুলি রয়েছে, সেই মহল্লার প্রত্যেকটি মহল্লা তারা বিছানা বিছিয়ে আসলে রাত্রি এভাবেই যাপন করছে এবং কেউ কেউ বলছে আবার মাইকের স্বল্পতাও রয়েছে, এমন কিছু কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। আরেকটি সতর্কবার্তা হচ্ছে মনির, যে এই যে ইজতেমার চারপাশে যে মূল ফটকগুলি রয়েছে, সেই প্রবেশ পথগুলোতে কিন্তু চুরি ছিনতাই এত পরিমাণে বেড়েছে যে এই অভিযোগগুলো কিন্তু আজকেই হঠাৎ করে আমরা বিভিন্নভাবে অভিযোগগুলো পাচ্ছি। তবে মুসল্লিরা যারা খিত্তে প্রবেশ করেছে তাদের যেমন আসলে অংশগ্রহণ করার জন্য যেটি আসলে আমরা দেখেছি যে তারা কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটি খিত্তা তারা যেভাবে রয়েছে, এবং যারা নতুনভাবে আসছে তারা কিন্তু আসলে কিন্তু এই খিত্তায় কিন্তু তারা কিন্তু প্রবেশ করতে পারছে না। এটি আমরা বেশ ঊর্ধ্বতন যারা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছিল যারা জামাতবন্দি হয়ে আসতে পারবে তারাই মূলত খিত্তা বসতে পারবে, এবং যারা মূলত মুনাজাত অংশগ্রহণ করতে পারবে তারা অনেকেই আসলে খিত্তা বা অর্থাৎ এই যে 160 একর যে ইজতেমা যে ইজতেমার বরাদ্দকৃত যে জমি রয়েছে সেখানে কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না, যে কারণে বিভিন্ন জায়গা তারা বসে আগামীকাল। এদিকে ইজতেমার দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন বিয়ে। টঙ্গীর ইজতেমা ময়দানে 63 যুগলের এই যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিবাহ কার্যক্রম। রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের কামরার পাশে সকাল থেকে যৌতুকবিহীন এই বিয়ের হবু দম্পতি নামের তালিকা ভুক্তির কাজ শুরু হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বয়ান মঞ্চ থেকেই তাদের বিয়ে পড়ানো হয়। নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমির নিয়ম অনুযায়ী। শুরু হলো মাসব্যাপী অমর একুশে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিপাদ্য নিয়ে বইপ্রেমীদের অপেক্ষার পালা শেষ হলো। প্রথম দিনেই বইমেলায় ভিড় করেছেন বহু মানুষ। সকলের প্রত্যাশা সময়ের সাথে আরও সমৃদ্ধ হবে অমর একুশে গ্রন্থমেলা, আরও জমে উঠবে বইপ্রেমীদের এই মিলন ক্ষেত্র। অপেক্ষার পালা শেষ হলো বইপ্রেমীদের। সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি চত্বরে আবারও নতুন বইয়ের ঘ্রাণ। গোটা প্রাঙ্গণে আবারও শুরু পরিচিত সেই উৎসবের আমেজ। বিকাল ৩টায় অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই বইমেলার দরজা খোলে সবার জন্য। প্রাণের বইমেলার প্রথম দিনের অভিজ্ঞতা নিতে বইপ্রেমীরা হাজির হন দলে দলে। স্টলগুলো অনেক নান্দনিক, সবকিছু মিলে বইও নতুন নতুন অনেক বই এসেছে, সবকিছু মিলে অনেক দারুণ। প্রথম দিন তুলনায় প্রত্যেকটা স্টলেই খুব সাজানো গোছানো। এখানের যারা নতুন লেখক আছে তাদের বই পড়তে খুব ভালো লাগে, আর আমি নরমালি অনেক বই পড়ি। প্রথম দিন হিসেবে এবার বইমেলায় পাঠকের সংখ্যা অনেকটাই বেশি। শুরুর দিনে বই বিক্রি নিয়েও বেশ ভালো হয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এখনো তো মেলাতে সেরকম ভাবে জমে ওঠেনি, তবে আমরা আশা করছি পাঠকদের আমরা আরো বেশি রেসপন্স পাবো। এবারের মেলায় টার্গেট হচ্ছে 50 থেকে 60টা নতুন বই আসবে। এখন পর্যন্ত আমাদের কাছে 3টা বই এসেছে। অনেক মানুষ এসেছে, অনেক সুন্দর রেসপন্স দেখতে পাচ্ছি। এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। এই থিমের সঙ্গে মিল রেখে অনেক বইয়ের সমাগম দেখা গেছে মেলায়। এবারে বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা 708টি। ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। শুক্র ও শনিবার ছুটির দিনে বেলা 11টা থেকে খোলা থাকবে রাত 9টা পর্যন্ত। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অন্যায়, অসত্য, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর। গত 25 বছরের চেয়ে আরও বেগবান ও প্রাণবন্ত হবে নতুন পথ চলা। 26 বছরে পদার্পণ উপলক্ষে এমনই প্রত্যাশা করেছেন যুগান্তর কর্তৃপক্ষ ও শুভানুধ্যায়ীরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পরিবার সহ কয়েকটি পরিবারকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় যমুনা গ্রুপের পক্ষ থেকে।
সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে যাত্রা শুরু করে যুগান্তর। ১-২ করে সিকি শতাব্দী পার করল জনপ্রিয় এই দৈনিক পত্রিকাটি। স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের প্রত্যাশিত পথ সাদাকে সাদা কালোকে কালো বলার দুরন্ত সাহস নিয়ে এগিয়েছে যুগান্তর। ২৬ বছরে পা দেয়ার ক্ষণটি স্মরণীয় করে রাখতে এসেছিলেন সরকার, রাজনীতি, অর্থনীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা। ২০০১ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরুর খুব অল্প দিনেই পাঠকপ্রিয়তা অর্জন করে যুগান্তর। বস্তুনিষ্ঠ সংবাদ, আকর্ষণীয় ফিচার আর দেশখ্যাত লেখকদের লেখনীতে বরাবরই সমৃদ্ধ এই দৈনিকটি ২.৫ দশকের পথ চলায় পাঠকের আস্থা ও ভালোবাসা সাহস জুগিয়েছে যুগান্তর কর্মীদের। যে সময়টিতে ফ্যাসিবাদ কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, সেই সময়ে যুগান্তর সাহস করে অনেক কথা বলেছে, কথা বলার চেষ্টা করেছে। একটি নির্বাচিত সরকারের পরে বাংলাদেশে একটা পলিটিক্যাল অর্ডার, ডেমোক্রেটিক অর্ডার, একটা মুক্ত পরিবেশে যুগান্তর তার কাজ করতে পারবে আগামী দিনে, সেটা আমরা আশা করছি। চরম কঠিন সময় আমরা দেখেছি নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠ হিসেবে অনেকখানি যুগান্তর কিন্তু আন্দোলনকারী ফ্যাসিবাদ বিরোধী জনতার পাশে ছিল। রাজধানী ঢাকা কিংবা প্রান্তের কোনো জেলা বা উপজেলা সবার খবর তুলে গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয় যুগান্তর। শাসকের চোখ রাঙানিতে ভয় না পেয়ে বরাবর মানুষের কথা বলতে চেয়েছে পত্রিকাটি। আমি কখনো দেখিনি যে ব্যক্তিকেন্দ্রিক কোনো খবর তৈরি হতো, এবং এই বিগত সময়ে এত ফ্যাসিবাদীর মধ্যেও তারা চেষ্টা করেছে যে সত্যটুকু বের করতে। পুরো ১৫ বছরে বাংলাদেশের জার্নালিজমের মিনিমাম ফ্রিডম ছিল না, সেখানে যুগান্তর খুবই সম্মুখভাগের একটা যোদ্ধা ছিল এবং তারা চেয়েছে তাদের জার্নালিজম ইন্ডিপেন্ডেন্সটা রাখতে। নানা চড়াই উতরাই বাধা বিপত্তি ডিঙিয়ে সত্য প্রকাশে যুগান্তর এখন টকবগে সাহসী যোদ্ধা। সবার উপরে যুগান্তরের হলো দেশের জনগণ এবং দেশের জন্য, দেশের জনগণের সঙ্গে সাংঘর্ষিক, দেশের আশা আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক এমন যা কিছু আছে যুগান্তর তার বিরুদ্ধে লড়বে। শুরু থেকেই যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকে এখনও আছেন, নতুন করে অনেকেই যুক্ত হয়েছেন। সবাই নিরলস চেষ্টা করছেন এই পত্রিকাটিকে জনমানুষের পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। দেশ আসলে পরিবর্তন দরকার, দেশের পরিবর্তন দরকার, দেশের জনগণ পরিবর্তন চায়। তো আর যুগান্তর এবং যমুনা গ্রুপ সবসময় ভালোর সাথে ছিল এবং থাকবে। সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, এই যে আমাদের নুরুল ইসলাম বাবুল সাহেব যে স্বপ্নদ্রষ্টা, উনি যে কথাগুলো বলে গেছেন সেগুলোকে সেই দিক সামনে রেখে যাতে সামনের দিকে আমরা সবাই একসাথে চলতে পারি, যুগান্তর পত্রিকা যাতে আরও অনেক এগিয়ে যায় এই দোয়াই করি, এই প্রত্যাশাই করি। অতীতের ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চায় বলিষ্ঠভাবে। প্রত্যাশা করব ভবিষ্যতেও যেন যুগান্তর তাদের সেই সংবাদপত্র পরিবেশনায় তাদের সেই বস্তুনিষ্ঠতা বজায় রেখে যাবে। যে বসন্তের স্বপ্ন আমাদের সন্তানেরা দেখিয়েছেন, সেই বসন্ত চির বসন্তে পরিণত হবে। দেশবাসীর কাছে যে নিউজগুলো প্রচার করা প্রয়োজন সেই নিউজগুলো ইনশাল্লাহ যমুনা এবং যুগান্তর এবং যমুনা টেলিভিশন, যমুনার আয়ত্তে যতগুলো মিডিয়া আছে সবগুলো ইনশাল্লাহ প্রচার করবে। প্রতিষ্ঠার দিনে পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় যুগান্তর পরিবারের পক্ষ থেকে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবারও রাজপথে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ২৪ ঘন্টার আলটিমেটামেও আসেনি কোনো সিদ্ধান্ত। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বারাসাত ব্যারিগেড টু নর্থ সিটি। বিকেলে শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিলেও তা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। পার হয়েছে আলটিমেটাম, ঠিক বিকেল ৪টার পরপরই আবারও রাস্তায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে উত্তাল তিতুমির কলেজ ক্যাম্পাস। পরে পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। আলটিমেটাম অনুযায়ী বিকেল ৪টার মধ্যে দাবি মেনে না নেওয়ায় গুলশান, মহাখালী, লিংক রোড অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সরকার যদি আমাদের সাথে এভাবে ব্যবহার করে তাহলে আমরা আমাদের আন্দোলনকে আরো জোরদার করার জন্য আমাদের যা যা কর্মসূচি দেওয়া প্রয়োজন আমরা দিয়ে দেব। সরকারি রাষ্ট্র সাইড থেকে কোনো পজিটিভ কোনো মেসেজ আমরা আশা করতেছি। আর আমাদের একটাই দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয় চাই।
মিছিল নিয়ে মহাখালী রেলগেট ঘুরে গুলশান ১ নম্বর গিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধে যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় বিকল্প পথে। প্রশাসন থেকে আমরা কোনো ইতিবাচক আশ্বাস পাইনি, তাই আজকে আমরা গুলশান অবরোধ করেছি। রাষ্ট্র যদি আমাদের এই আন্দোলন সাড়া না দেয় তাহলে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে। গুলশান থেকে ফিরে তিতুমির কলেজের সামনে ব্রিফিং করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের আমরণ অনশন চলছে এবং বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। ব্রিফিংয়ে ইজতেমার কারণে রোববার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। লিবিয়ার উপকূলে উদ্ধার হওয়া ২০ মরদেহই বাংলাদেশিদের, বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ৩০ জানুয়ারি এম্বাসি অফ বাংলাদেশ ইন লিবিয়ার ফেসবুক পেজে জানানো হয়, উপকূলে অন্তত ২০টি মরদেহ ভাসতে দেখা যায়। এসব মরদেহের পরিচয় নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। এই মরদেহের সাথে কোনো নথিপত্র ছিল না। রেড ক্রিসেন্টের ধারণা এসব মরদেহ বাংলাদেশিদের। সাগরপথে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়। তারই প্রেক্ষিতে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব মরদেহ আজদাদিয়া এলাকায় দাফন করা হয়েছে। লিবিয়ার উপকূলে উদ্ধার হওয়া ২০ মরদেহই বাংলাদেশিদের, বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ৩০ জানুয়ারি এম্বাসি অফ বাংলাদেশ ইন লিবিয়ার ফেসবুক পেজে জানানো হয়, উপকূলে অন্তত ২০টি মরদেহ ভাসতে দেখা যায়। এসব মরদেহের পরিচয় নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। এই মরদেহের সাথে কোনো নথিপত্র ছিল না। রেড ক্রিসেন্টের ধারণা এসব মরদেহ বাংলাদেশিদের। সাগরপথে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়। তারই প্রেক্ষিতে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব মরদেহ আজদাদিয়া এলাকায় দাফন করা হয়েছে। বিপিএলে ফিক্সিং ইস্যুতে এখন টালমাটাল দেশের ক্রিকেট। তবে ম্যাচ গড়াপেটার বিষয়টি এখনও আছে তদন্তের টেবিলে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই ঢালাওভাবে নামসহ খবর প্রকাশিত হওয়ায় আইনের আশ্রয় নেবেন বলে সন্দেহের তালিকায় থাকা রাজশাহীর ওপেনার এনামুল হক বিজয় জানিয়েছেন। এদিকে সন্দেহের তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের নামও। কিন্তু সাইফ দোষী বিশ্বাস করতে চায় না তার দল রংপুর। এবারের বিপিএলে আসলে হচ্ছেটা কি? পেমেন্ট জটিলতা সমাধান হবার আগেই এখন টক অব দ্য টাউন ফিক্সিং ইস্যু। বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্স সন্দেহজনক, সেটা নিয়ে অনেক আগেই সংবাদ প্রকাশ করেছে যমুনা টেলিভিশন সহ দেশের দু একটি শীর্ষ গণমাধ্যম। কিন্তু হঠাৎ করে একটি গণমাধ্যম নাম ছবি সহ প্রকাশ করে 10 ক্রিকেটারের তালিকা, যাদের সন্দেহ করা হচ্ছে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য। মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবর। দেশের গণ্ডি ছেড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হেডলাইন হয়েছে বিপিএলের ফিক্সিং কাণ্ড। কিন্তু এরা যে ফিক্সিং করেছে তা কিন্তু এখনো প্রমাণিত নয়। পেমেন্ট জটিলতা, ফিক্সিং সন্দেহের পাশাপাশি আরেকটি অনৈতিক কাজ হচ্ছে ঢালাওভাবে, আর সেটা হলো বিসিবির গোপনীয় তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজেই চলে আসা। ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহের মতো স্পর্শকাতর গোপনীয় বিষয়গুলো কিভাবে আসছে সবার হাতের নাগালে? এদের মধ্যে সবাই কি দোষী? যদি তদন্তে প্রমাণিত হয় এই ক্রিকেটাররা নির্দোষ, তখন কি হবে? বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবরে সামাজিকভাবে হেয় হয়ে এবার আইনের আশ্রয় নেবার কথা বলছেন এনামুল হক বিজয়। সারা জীবন সম্মানের জন্য ক্রিকেট খেললাম, এত কষ্ট করে ক্রিকেট খেলি, ন্যাশনাল টিমে চান্স পাই না, কত কষ্ট করে চলি, আর মানুষজন এরকম নিউজ করে, ভাই খুব কষ্ট পেয়েছি। আপনি তার আইনগত ব্যবস্থা নেবেন? তা তো অবশ্যই ভাই, নিবই তো, কিন্তু সারা জীবন একটা কষ্ট থেকে যাবে যে এই ওয়ার্ডটা কেন শুনতে হইলো। এদিকে রংপুর খুলনা সবশেষ হওয়া ম্যাচের পর খবর ছড়ায় ফিক্সিংয়ের সাথে জড়িত নাকি মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে সন্দেহ করে নাকি অভিযোগ দায়ের করেছে খোদ তার নিজের ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এসব খবর যে ভিত্তিহীন সাফ জানিয়েছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। এমন না যে আমরা বলেছি ওর উপর ইনভেস্টিগেট করতে, এমন আসলে করাটাও ঠিক না, কারণ আমাদের কাছে এমন কোনো এভিডেন্স নেই বা আমাদের কাছে কোনো কিছু নেই যেখানে আমরা বলতে পারবো যে ওর উপরে ইনভেস্টিগেশন করা হোক। আওয়ার জব ইজ টু প্রোটেক্ট আওয়ার প্লেয়ার্স, আকসুস জব আর আকুস জব ইজ টু ইনভেস্টিগেট। তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। বিপিএলের ফিক্সিং ইস্যুতে যেভাবে খুব সহজে গোপনীয় খবর ছড়িয়ে পড়ছে, বিতর্ক তৈরি হচ্ছে, তাতে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এখানে অন্য কিছু চলছে না তো? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
এদিকে বিপিএলের ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এনএসসি থেকে করা হয়েছে সত্য অনুসন্ধান কমিটি। এদিকে বিপিএল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।